1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন তিনি। এই দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্ব তার কাঁধে তখন থেকেই। এখনো সেই একই রকম ভাবে দায়িত্বভার গ্রহণ করে নিজের ভোট প্রক্রিয়াও চালাচ্ছেন রাজ্যের অন্যতম তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে এবছর ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার সঙ্গে সঙ্গে এই দক্ষিণ দিনাজপুর জেলার সমগ্র দায়িত্ব তার কাঁধে। নিজের সঙ্গে সঙ্গে আর বাকি প্রত্যেকটি জেলার বিধানসভার দায়িত্বকে নিয়েও তিনি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন এই 2026-এর নির্বাচন প্রক্রিয়াকে। তার সঙ্গে রয়েছি আমরা এবং বিপ্লব দাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। 2026-এর নির্বাচন একেবারে আলাদা। দীর্ঘদিন ধরে আপনি নির্বাচন প্রক্রিয়ায় লড়ছেন, 2024-এ লোকসভা নির্বাচন লড়েছেন, সেখান থেকেও দাঁড়িয়ে এই নির্বাচন কতটা অন্যরকম মনে হচ্ছে? না, নিঃসন্দেহে এবারকার যে নির্বাচন হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়, এটা আমার 53-54 বছরের যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই আমার এই অভিজ্ঞতা কোনোদিনই হয়নি এর আগে। এই 2026-এ এসে যে অভিজ্ঞতা, আমি এই নির্বাচনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো ঘটলো আমাদের চোখের সামনে, যেগুলো দেখলাম, আমরা প্রত্যক্ষ করলাম, সেগুলো দেখে আমি নিজেই খুব অ্যাস্টনিশড, অত্যন্ত অবাক হয়ে গেছি। সুতরাং এটা আমাদের অভিজ্ঞতাতে, এত বছরেও যে 53-54 বছরের অভিজ্ঞতা, এটা কোথাও এর থেকেও মনে করতে পারলাম না যে এই ধরনের কোনো ইলেকশন আমার দেখবার সৌভাগ্য হয়েছে কিনা কখনো। তো সুতরাং এবারকার নির্বাচন একদম সমস্ত দিক থেকেই আমার কাছেও নতুন, যেমন বাংলার মানুষের কাছেও নতুন। তো সেই জন্য আমরা যদি বলেন, আমরা এই যে নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি বা প্রস্তুতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এইটাতে আমরা কিন্তু মোস্ট আনহ্যাপি। এবং নিঃসন্দেহে এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাতে যতদিন আমাদের সেই 2050 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করার পর থেকে আমরা এই ধরনের ঘটনার মধ্য দিয়ে কোনো নির্বাচনের সম্মুখীন হইনি। তো সেই জন্য আমাদের কাছে একদমই এটা একটা নতুন পরিবেশ পরিস্থিতিতে একটা নির্বাচনের সম্মুখীন আমরা হয়েছি। এবং আমার দল তৃণমূল কংগ্রেস, তারাও এই পরিবেশ পরিস্থিতিটাকে মানতে না পেরে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই অগণতান্ত্রিক যে কাজগুলো এই নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে নির্বাচন কমিশনের মাধ্যমে, সেটার আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের নেত্রী এই নির্বাচনের অগণতান্ত্রিক যে কাজকর্ম, সেগুলোকে আটকে রাখার জন্য, আটকাতে গিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ বিচারালয় পর্যন্ত গিয়ে নিজে সওয়াল করতে হচ্ছে বাংলার মানুষের স্বার্থে, বাংলার মানুষের হচ্ছে গণতান্ত্রিক অধিকারকে বাঁচাতে গিয়ে। তো সুতরাং এটা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে হচ্ছে। এবং এটা কোনোদিন আমাদের অভিজ্ঞতা নেই যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অথচ ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হলো না। এটা একটা অবাস্তব এবং একটা অত্যন্ত অস্বাভাবিক একটা ক্রিয়াকলাপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে চালানো হচ্ছে, জোর জবরদস্তি। বলবো, ভোটার লিস্টের কথা বললেন, পূর্ণাঙ্গ ভোটার লিস্ট এখনো সামনে আসেনি। যে হিসেব মিলছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুরে প্রায় 76,000-এর কাছাকাছি মানুষের নাম এখনো পর্যন্ত সেই তালিকাভুক্ত নয়। কতটা প্রভাব তার পড়তে পারে এই নির্বাচনের ক্ষেত্রে? এবং বলা যায় যে কিছুটা হলো এই যে পার্সেন্টেজ, তাতে সংখ্যালঘু ভোট অনেক মাত্রায় বাদ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি দীর্ঘদিন ধরে এই জেলাকে দেখছেন, সেখান থেকে সাধারণ মানুষ কতটা বীতশ্রদ্ধ এই বিষয়টা নিয়ে? এটাতে দারুণভাবে বীতশ্রদ্ধ, এবং শুধু বীতশ্রদ্ধ নয়, আশঙ্কিত
এবং তারা ভয় পাচ্ছেন যে তাদের গোটা আমাদের পশ্চিমবাংলা স্বাধীন হওয়ার পরে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে স্বাধীনতা তারা পেয়েছিলেন, সেই স্বাধীনতা শেষ পর্যন্ত ছিনিয়ে নেওয়া হবে কিনা তাদের কাছ থেকে, পশ্চিমবাংলার মানুষের কাছ থেকে। এটা নিয়ে অনেক মানুষ তারা কিন্তু চিন্তিত। দাদা, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যে এই 2024 লোকসভা নির্বাচন ঠিক এক বছর আগে আপনি কাটিয়েছেন। সামান্য ব্যবধানের জন্য সেই বলা যায় যে লোকসভা আপনার হাতের বাইরে চলে গেছে। এর চাপটা কি বা এর প্রভাবটা কি অনেক বেশি পড়ছে এবছর আপনার উপর? কারণ বলা যায় যে লোকসভা নিরিখে এটি একটি বিজেপি অধ্যুষিত লোকসভার আওতাধীন বিধানসভা। সেখান থেকে দাঁড়িয়ে আপনার মতন একজন ক্যান্ডিডেট যিনি লোকসভা নির্বাচনে এরকম একটি টাফ ফাইট দিয়েছেন, সেখানে সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেইখান থেকে দাঁড়িয়ে কতটা প্রেশার বিরোধী পক্ষ এই দীর্ঘ যে প্রক্রিয়া চালাচ্ছেন, প্রচার প্রক্রিয়া, সেইখান থেকে কতটা অসুবিধা? আমাদের কিন্তু কখনোই, যখন আমরা লড়াইটা করেছিলাম লোকসভার 24 সালে, তখন কিন্তু আমাদের মনে হয়নি কখনো যে আমরা সিটটা হারতে পারি, কারণ আমাদের সবই অনুকূল ছিল। এবং আমরা যে ভোটের রেজাল্টটা যেটা হয়েছে, তাতেও কিন্তু 7টা বিধানসভার মধ্যে 4টা বিধানসভায় আমরা জিতে আছি, আর আমার বিধানসভাতেও আমি জিতে আছি। সেটা আমার যেটা 23,000-এর কাছাকাছি ভোটে আমি জিতেছিলাম 21 সালে, সেটা আপনার হচ্ছে আমরা এই 11,000-এর 11,500-এর মতন ভোটে আমরা জিতেছি। এই ডিফারেন্সটা হয়েছে কেবলমাত্র। আর আমাদের সবচাইতে যেটা খারাপ জায়গা হয়েছিল সেই সময়, সেটা হচ্ছে বালুরঘাট। বালুরঘাট একটা অস্বাভাবিক রেজাল্ট করে দিল, আমাদের এগেনস্টে গেল, এবং তার জন্য আমাদের কিছু কিছু লোক তো নিজেরা দায়ী আছে। তো সেটা যেটাই হোক, তারপরেও কিন্তু আমরা যে ভাবে গণনা হয়েছে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা খুব অখুশি। এবং অলরেডি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অলরেডি একটা মামলা কিন্তু আমি করে রেখেছি মহামান্য হাইকোর্টে কলকাতায়। সেটা হচ্ছে যে রিকাউন্টিংয়ের জন্য। এবং রিকাউন্টিং যদি হয়, যদি হাইকোর্ট অর্ডার কোনো দিন দেয়, তাহলে কিন্তু যদি এটা হয়, আমার নিজের ধারণা যে সিটটা আমি হারিনি, সিটটা আমাকে জোর করে হারানো হয়েছে লাস্ট মোমেন্টে। কারণ আমাদের যেটা বারবার করে নির্বাচনের আগে মিটিং করেই বলে দেওয়া হয়েছিল যে 18 রাউন্ডে শেষ হবে কাউন্টিংটা। 17 রাউন্ড পর্যন্ত তখনও কিন্তু আমি 5,000-এর উপরে ভোটে জিতে আছি। আমার একটা রাউন্ড অনলি বাকি থাকার কথা। সেই সময় আমি শুনতে পেলাম যে ওটা 18 রাউন্ডে শেষ হচ্ছে না, 19 রাউন্ডে হবে। আমি সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার যিনি ছিলেন ডিএম সাহেব, তাকে আমি বলেছিলাম যে আপনি এটা কিভাবে করলেন, কার সঙ্গে কথা বলে করলেন? আমি তো একজন প্রার্থী, তো আপনি তো আমার সঙ্গেও কোনো কনসাল্ট করেননি। এটা তো আমি এখন পর্যন্ত জানতাম যে 18 রাউন্ডে শেষ হবে। এই মুহূর্তে আমি এখন 17 রাউন্ড হওয়ার পরে আমি জিতে আছি 5,000 সামথিংয়ে। সেই জায়গাটাতে আপনার এখন আপনি বলছেন বেরোনোর পরে যে এটা 19 রাউন্ডে শেষ হবে। এটা কিভাবে করলো, কে করলো, তার সদুত্তর উনি দিতে পারেননি। এবং আমাকে হারানো হয়েছে কিন্তু অনলি 18 রাউন্ড 19 রাউন্ডে। এবং মজার ব্যাপার যে আমি তখনও 5,000-এর চাইতে বেশি ভোটে যদি জিতে থাকি, তাহলে আমার এই 2 রাউন্ডে আমি যে 9,500 ভোটের মতন ভোটে আমাকে পিছিয়ে দেওয়া হয়েছিল, তাহলে বুঝতে হবে আপনাকে কত এই 2 রাউন্ডে কত বেশি ভোট আমার চাইতে পেতে হবে। এই ভোটটা কোথা থেকে আসলো? এবং সেই কারণেই কিন্তু যেটা আমার অভিযোগ আছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের কেসে, সেটা হচ্ছে যে রাত্রি 2টা পর্যন্ত কেন সময় লাগলো, যেখানটায় রেজাল্ট অলরেডি 17 রাউন্ড পর্যন্ত হয়েই ছিল। তাহলে সেখানটায় মাত্র 2 রাউন্ডের রেজাল্ট করতে কেন সেখানটায় আমাদের হচ্ছে রাত্রি 2:30টা করতে হলো? সুতরাং এটা তো একটা সন্দেহজনক ব্যাপার আছে। তো সেই জন্য আমরা ওটাকে নিয়ে খুব একটা চিন্তিতও নই, আমরা ভাবিও নি। আর আমি যেহেতু আমার নিজের বিধানসভাতেও
ওই অবস্থার মধ্যেও দিয়েও আমাদের কিছু লোক বেইমানি করেছে, বিজেপির কাছে বিক্রি হয়েছে, তারপরে এই রকমভাবে গণনার সময় কারচুপি করা হয়েছে। এইসব ব্যাপারগুলোর পরেও আমরা কিন্তু প্রায় এই 11,500 মতন ভোটে জিতেছিলাম। তো এবার স্বাভাবিকভাবে তারপরেও তো আমরা অনেক কাজ করেছি, আমাদের নেত্রী প্রচুর কাজ করেছেন, নতুন প্রকল্পগুলো করেছেন নতুন করে। তো সেই জন্য আমরা এই যে চান্সটা পেয়েছি 1 বছর এর সময়ে, এই সময়ে আমরা মানুষের আবার কাছাকাছি এসেছি। তো সুতরাং নিঃসন্দেহভাবেই আমি অত্যন্ত আশাবাদী যে আমরা 21 সালের বেশি সংখ্যক মার্জিনে আমরা ভোটের মার্জিনে আমরা কিন্তু জিতবো এই সিটটা। সেখান থেকে একটা জিনিস জিজ্ঞেস করি যে এই হরিরামপুর বিধানসভা, যেখানে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন, দীর্ঘদিনের আপনার কাজকর্ম, প্রায় 2011 সাল থেকে আপনি এই বিধানসভার সঙ্গে যুক্ত, সেইখানে এখনো কি কি কাজ মানুষের জন্য করা বাকি, যেগুলো আপনাদের তৃণমূল সুপ্রিমো যে 10টি ইস্তেহার প্রকাশ করেছেন তার বাইরে গিয়েও কি কি কাজের প্রয়োজনীয়তা রয়েছে, যেটা আপনি মানুষের জন্য বলছেন যে তাদের কাজ তো আছেই। সেটা হচ্ছে ধরুন আপনার হচ্ছে রাস্তা আমরা করেছি, প্রচুর রাস্তা, একটাও রাস্তা কাঁচা ছিল না, এই পাকা ছিল না, সবটাই কাঁচা ছিল। সেই জন্য বামফ্রন্টের আমলে কোনো কাজ না হওয়ার জন্য আমাদের নতুন করে সমস্ত রাস্তাগুলো তৈরি করতে হয়েছে। পানীয় জলের ক্ষেত্রেও আমাদের প্রতি জায়গাতে আমার বিধানসভা থেকে আরম্ভ করে গোটা জেলার সর্বত্র প্রতিটা বিধানসভায় পাইপলাইন বসাতে হয়েছে, এবং অনেক ক্ষেত্রে পাইপলাইনগুলো কিছু কিছু জায়গাতে চালু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার জন্য আমরা সেখানটায় জল মিশন যে ইটা ছিল সেই স্কিমটাতে সেখানটায় কিন্তু কিছু জায়গাতে আমরা সাকসেসফুলি জলটা চালু করতে পেরেছি বাড়ি বাড়ি, আবার কিছু জায়গাতে আমরা পারিনি অসহযোগিতার জন্য, কারণ টাকা বন্ধ করে দিল, কেন্দ্রের ভাগের যে টাকাটা সেটা দিল না, যার ফলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের লাস্ট এখানটায় যে মিটিং করে গেলেন আমাদের হরিরামপুর বিধানসভায়, তিনি এসে বলে গেলেন যে আমাদের প্রথম কাজ হবে, আমরা যদি মানুষ আমাদের নতুন করে দায়িত্ব দেয় চতুর্থবারের জন্য, তাহলে আমরা ফার্স্ট কাজ যেটা করব পানীয় জল, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেব, ফার্স্ট কাজ জলটাই করব আমরা, এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেব, এবং আমাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা পয়সাও আমাদের নিতে হবে না। যেভাবে 100 দিনের কাজ আমরা আরম্ভ করছি, একইভাবে আমরা এই জল মিশন যে ইটা সেটা আমরা বাংলার স্কিম বলেই আমরা এখানটায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেবো। মতন যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেইগুলোর দিকেও আপনাকে নজর রাখতে হচ্ছে। কি ফ্যাক্টর রয়েছে এবছর দক্ষিণ দিনাজপুরে যা তৃণমূল কংগ্রেসকে একটা বিপুল সংখ্যক জয় আনিয়ে দিতে পারে? আমাদের মূল যেটা জেতার কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, এবং সারা বছর ধরে আমাদের কর্মীদের কাজ, মানুষের সঙ্গে যোগাযোগ, আমাদের সরকারের তাদের সরকারকে ব্যবহার করে এই যে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া, আমাদের যে সরকারের মানুষের জন্য যে কাজগুলো বা প্রকল্পগুলো মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছেন, তার যে সুফলটা এটা পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। এই যে কন্টিনিউয়াস একটা অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের দল চলছে, আমাদের সরকার চলছে, এইটা হচ্ছে আমাদের সবচাইতে বড় আমাদের মনের জোর, এবং আমাদের যে মানুষের সঙ্গে সারা বছর ধরে 365 দিন আমরা যে মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগে আছি কাজ করার মধ্য দিয়ে, এইটা আমাদের মানসিক শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে, এবং আমরা সেই জন্য খুব আশাবাদী যে আমাদের এখানটায় 6খানা সিট আমাদের জিতবার মতো পরিস্থিতি এবার আছে। আমরা গতবার এটা ঠিকই যে এখানটায় আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে 3টা সিট জিতেছিলাম, ওরা 3টা সিট জিতেছিল লোকসভার রেজাল্ট অনুযায়ী, কিন্তু হচ্ছে আমরা তারপরে যেহেতু কাজ করেছি আর বিজেপি কোনো কাজই করেনি। বিজেপির সুকান্ত মজুমদার, আমি 10 বছর যদি এমএলএ থাকি, মন্ত্রী থাকি,
সুকান্তবাবু 1.5 বছর মন্ত্রী হয়ে গেছেন এবং তিনি প্রায় 6.5 বছর 7 বছর অলরেডি এমপি হয়ে আছেন, কিন্তু একটা স্কিমের নাম বলতে পারবেন না, একটা কাজের নাম বলতে পারবেন না, একটা রাস্তার নাম বলতে পারবেন না, একটা স্কুলের নাম বলতে পারবেন না, একটা কলেজের নাম বলতে পারবেন না, একটা আইটিআই কলেজ বা পলিটেকনিক কলেজের কথা বলতে পারবেন না, বা মেডিকেল কলেজের কথা বলতে পারবেন না যে এই কাজটা উনি করে দিয়েছেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের জন্য। সুতরাং এটা নিঃসন্দেহে যদি মানুষ কাজের ভিত্তিতে যদি ভোট দেওয়ার কথা চিন্তা করে, অবশ্যই আমাদের দিতে হবে, আমাদের প্রার্থীদের ভোট দিতে হবে। যেরকম কাজের দিক থেকে আপনি বলছেন যে ভোট ব্যাংক আপনাদের দিকে, সেরকম ভাবে দেখা যাচ্ছে এবছর কংগ্রেস প্রায় সব জায়গাতে প্রার্থী দিয়েছে এবং সেই কংগ্রেসের প্রার্থী কোথাও গিয়ে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেখান থেকে কি মনে হয় যে কংগ্রেস প্রার্থী আপনার বিরুদ্ধে যিনি রয়েছেন বিরোধীতে, সেখানে ভোট কাটার কি সম্ভাবনা কতটা? আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন উনি এর মধ্যে 3 বা 4 বার দল বদল হয়ে গেছে। তো সুতরাং আমার সঙ্গে 21 সালে যখন লড়াই হয় উনি তখন বিজেপি হয়েছিলেন, বিজেপি থেকে আমার বিরুদ্ধে যথাসাধ্য চেষ্টা করেছিলেন। তখন তো এমন একটা অবস্থা হয়েছিল আমাদের পশ্চিমবাংলাতে যে শ্যাডো গভর্নমেন্ট পর্যন্ত তৈরি হয়ে গেছিল বিজেপির। তো বুঝতেই পাচ্ছেন সেই অবস্থাতে আমাকে লড়াই করতে হয়েছিল সেই সময়। তো এই যিনি এবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি সেই সময় থেকে ওর যত শক্তি আছে সব শক্তি নিয়ে বিজেপির সঙ্গে থেকে আমাকে হারানোর চেষ্টা করেছে। তারপরেও আমি প্রায় 23,000-এর মতো ভোটে জিতেছিলাম। আর তারপরে উনি সে বিজেপিও ওকে রাখলো না, তাড়িয়ে দিল। তারপরে আবার কংগ্রেসের কাছে গেল, এবার কংগ্রেসও ওকে কিছুতেই নিতে রাজি হলো না। ওই অবস্থাতে কেউ ওকে নিচ্ছে না, কোনো দল নিচ্ছে না, পড়েছিল। আমাদের কাছেও অনেক চেষ্টা করলো কিন্তু আমাদের কাছে সাড়া পেল না, যার ফলে বসেই থাকলো। তো এতদিন বসেও ছিল, হঠাৎ করে এবার ভোটের আগে জেগে উঠলো। শুনলাম আমি যে আমাদের যারা প্রধান বিরোধী তারাই নাকি তাকে পয়সা কুড়ি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এবং সেটা কংগ্রেস দল থেকে। এবং কংগ্রেস দলের যেহেতু বুঝতেই পাচ্ছেন যে অবস্থাটা আমাদের এখানটায় খুবই শোচনীয়, অস্তিত্ব সংকটে ভুগছে এখন আমাদের এখানটায় দক্ষিণ দিনাজপুর জেলায় কংগ্রেস। তো সেই জন্য হচ্ছে ও কংগ্রেসের শেল্টারটা নিয়ে ওখানটায় দাঁড়িয়েছে, কিন্তু বকলমে গোটা ওকে চালাচ্ছে, হেল্প করছে ফিনান্সিয়ালি থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী দল সেই দল। তাহলে বলাই যায় যে নিজেদের কাজের উপর ভরসা করে এই নির্বাচন আপনারা আরামসে বেরিয়ে যেতে পারবেন এবং জয় নিয়ে কতটা আশাবাদী তাও জিজ্ঞেস করব। আমরা 100 ভাগের মধ্যে 100 ভাগ আশাবাদী আছে। আমি তো প্রতিদিনই আমরা একদম আমার একটা করে গ্রাম পঞ্চায়েত এলাকা ধরে আমি ঘুরে বেড়াচ্ছি। একদম কোনো গ্রাম পঞ্চায়েতে 24টা বুথ আছে, কোনোটাতে 22টা বুথ আছে, কোনোটাতে 20টা বুথ আছে। এগুলো প্রতিদিন আমরা একদম সমস্ত বুথগুলো কভার করছি প্রার্থী হিসাবে, যেটা করা উচিত আমার। যদিও সারা বছরই আমরা যেহেতু মানুষের সঙ্গে টাচে থাকি, এলাকার সঙ্গে থাকি, আর গভর্নমেন্টের কাজ করার জন্য আমি তো যেহেতু মন্ত্রী হিসাবে আমি থাকি, স্বাভাবিকভাবে আমাকে যেতেই হয় এলাকায়, সারা জেলায় ঘুরতে হয়। তো সেইখানটায় হচ্ছে যোগাযোগ একটা আমার সঙ্গে বরাবরই আছে। এইটা একটা আমার মানসিক জোরও সেই দিকে আছে যে আমি মানুষের সঙ্গে বিজেপির প্রার্থীদের মতন হঠাৎ করে ইলেকশনের সময় উদয় হয়ে ভোট চাইতে গেলাম, সেই রকম ব্যাপার আমার সঙ্গে হচ্ছে না। আমি সারা বছরই যাই, সুতরাং জাস্ট হচ্ছে একবার দেখা ইলেকশন আগে করতে হয়, সেইটুকু দেখা করছি। আপনারা লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাচ্ছেন তো? মানুষের সম্পূর্ণভাবে সমর্থন এবং সাড়া রয়েছে এবং নিজের কাজ, নিজের বিধানসভাকে ঘিরে যে সমস্ত উন্নয়নের কাজ তিনি চালিয়েছেন তা নিয়ে কিন্তু তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র যথেষ্ট আশাবাদী এই 2026 নির্বাচনে। এখন শুধু অপেক্ষা ফলাফল আসার।
ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।